এখনো যদি ইংলিশ মিডিয়াম স্কুলে বাচ্চাদেরকে পাঠানো হয়, ওই বাচ্চাটার থেকে বাচ্চাটার বাবা মা বেশি অহংকার বোধ করে যে আমার সন্তানকে আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াই। শুনতেই ভালো লাগে ইংলিশ মিডিয়াম স্কুল। ব্যাপারটা হলো ওই ইংরাজি মাধ্যম বিদ্যালয়গুলোতে পাঠানোর প্রয়োজনীয়তা থেকে দাম্ভিকতা বেশি প্রকাশ পায় বলে আজও কিন্তু একটা বিশাল রমরমা ব্যবসা চলে এই ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে নিয়ে। এটা শুধু এই যুগে নয়, যখন ইংরেজ ভারত শাসন করত সে যুগ থেকে শুরু হয়েছিল। আজও কিন্তু বর্তমান, আজও কিন্তু আমরা এইটাকে অ্যাজ আ স্টেটাস সিম্বল হিসেবে দেখি। তাই নেতাজি সুভাষচন্দ্র বোস, তোমরা জানো, was born and brought up in an affluent family, অর্থাৎ সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। তার বাবা উকিল, বাবা বেশ বড়লোক, তাকেও কিন্তু ওই ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠানো হয়েছিল। তার বয়স তখন মাত্র 5 বছর। তাই আজকে যে গল্পটা আমরা পড়ছি সেই ছোট গল্পটা নেতাজি সুভাষচন্দ্র বোসের অটোবায়োগ্রাফি অফ সুভাষচন্দ্র বোস থেকে নেওয়া এক স্কুল, এটা ছোট্ট অংশ। ভালো লাগবে, জানি অনেকের স্কুল এটা অ্যাভয়েড করেছে, কিন্তু কোনো স্কুল দিতে পারে। এই কয়েকটা স্কুলের জন্য এত হ্যাপাজার্ড সিলেবাস করার কোনো মানে হয় না। বলেই দিক এই 3টে ভালো করে পড়ো, তাহলেই হয়ে যায়। জানি না ওই উচ্চস্থানে যারা বসে আছে তারা কি এমন বোঝেন, এত বড় সিলেবাস আমাদের কিন্তু কমপ্লিট করতেই হলো। আমরা কিন্তু প্রায় সম্পূর্ণ কমপ্লিট করে ফেলেছি, শুধু বাকি আছে নোবেল লেকচার, ওটা আমাদের একদিনে কমপ্লিট হয়ে যাবে। তাহলে আজকের গল্পের নাম হলো অ্যাট স্কুল, রিটেন বাই সুভাষচন্দ্র বোস। এটা সুভাষচন্দ্র বোসের অটোবায়োগ্রাফি। দেখো, ছোট মানুষ নেতাজি সুভাষচন্দ্র বোস, তার 5তম অর্থাৎ 5ম তার জন্মদিনের দিন এটা অ্যানাউন্স করা হলো যে আগামী দিন থেকে তুমি বিদ্যালয়ে যাচ্ছ। হি ওয়াজ ভেরি এক্সাইটেড, অত্যন্ত খুশি। কেন? এতদিন বাড়ি বসে থাকতো, ভালো লাগতো না যে বড়রা সবাই সুন্দর ইউনিফর্ম পরে কোথায় একটা যায়, আর আমি বাড়িতে একা একা বসে বসে ভাবি আমি সারাদিন কবে যাবো যে স্কুলে, সেটাই ভাবি, অন্য কথা নয়। তো নেতাজি সুভাষচন্দ্র বোস হঠাৎ যখন এই অ্যানাউন্সমেন্টটা পেল, হি ওয়াজ সো এক্সাইটেড, এবং তার কাছে ওই দিনটা ছিল রেড লেটার ডে। সে দিনটা অর্থাৎ তার 5ম জন্মদিনের সেই দিনটা তার কাছে একটা রেড লেটার ডে। তা তিনি তার 5th বার্থডে 1902 তিনি প্রথম বিদ্যালয়ে যাবেন বলে তিনি যখন রেডি হয়েছেন ইউনিফর্ম পরে, যাবার সময় যে ক্যারেজে করে তাকে নিয়ে যাওয়া হবে তার সিঁড়িতে তিনি হোঁচট খেয়ে পড়ে যায় এবং মাথায় লাগে। তার ফলে হি হ্যাড আ ব্যান্ডেজ অন হিজ হেড এবং তাকে বাড়িতে রেস্ট করতে হয়। অতিরিক্ত এক্সাইটমেন্ট করা ভালো না, অ্যাক্সিডেন্ট নিয়ে আসে। তো সেই জন্য সেই দিন তার স্কুল যাওয়া হলো না। 24 ঘন্টা পর অর্থাৎ পরের দিন সে কিন্তু স্কুলে গেল। এই স্কুলে গিয়ে তার কি বাস্তব অভিজ্ঞতা সেটা আমরা পড়বো, একটা বড় পিস, যেটা তোমাদের ক্ষেত্রে পুরোটা লাইন বাই লাইন পড়লে তোমরা বোর ফিল করবে। তাই আমি নাটশেল কিন্তু ইন ডিটেল বলে দিচ্ছি। তাহলে স্কুলে গিয়ে তিনি প্রথমেই দেখবেন যেটা কিন্তু একটা অ্যাংলো ইন্ডিয়ান এবং ইউরোপিয়ান স্কুল, অর্থাৎ সেখানে ভারতীয়দের জন্য সিট সংখ্যা অত্যন্ত লিমিটেড, ইউরোপিয়ানদের জন্য আর যারা বিদেশি তাদের জন্য প্রচুর সিট আছে, তাদের ফেসিলিটিসও অনেক। আর ভারতীয় তারাই পড়তে পারবে যারা সম্ভ্রান্ত, এবং সেই ব্যক্তিরা যারা বিদেশিদের বা ব্রিটিশদের চাটুকারিতা করে, ব্রিটিশদের হয়ে কাজ করে, তাদের ছেলেপুলেরাই পড়তে পারে। আর আমরা জানি প্রত্যেকেই নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি কিন্তু আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন এবং তিনি ভারতের যে স্বাধীনতা সংগ্রামের একজন অন্যতম নায়ক। জানি তার কথা বললে এমনিতেই মনে আমাদের সম্মানটা কিন্তু জেগে ওঠে। যদি একাধারে আমরা নেতাজির কথা বলি শরীরে রক্তটা টকবক করে ফোটে, অন্যদিকে গান্ধীজির কথা বললে রক্ত আবার ফোটা বন্ধ হয়ে যায়। কিন্তু এটাও তোমাদেরকে মেনে নিতে হবে, গান্ধীজি তিনি নরমপন্থী মানুষ থাকলেও তার যে রণকৌশল একটু ভিন্ন ধরনের, কিন্তু সেটা এভার লাস্টিং, অনেকক্ষণ কিন্তু ওই রণকৌশলের প্রভাবটা থাকতো। এই দুজনের অবদানকে কিন্তু আমাদেরকে মানতে হবে। যদি খুব ডিটেলে দুজনকে
পড়ো বুঝতে পারবে দুজনের একই উদ্দেশ্য ছিল, ভারতকে মুক্ত করা ওদের বন্ধন থেকে, ফ্রম দ্য ক্লাচেস অফ দ্য ব্রিটিশদের বন্ধন থেকে। যাই হোক, তিনি যখন স্কুলে গিয়ে দেখেন যে আমাদেরকে অত্যন্ত কর্নার্ড করা হয়, অত্যন্ত আলাদা চোখে দেখা হয়, এবং ওইখানে গিয়ে তিনি অত্যন্ত এক্সাইটেড এবং দেখছে সবাই কিরকম ইংরেজিতে কথা বলে। আজকালও দেখবি ইংলিশ মিডিয়াম স্কুলের বাচ্চাগুলো ইংরেজিতেই কথা বলতে পছন্দ করে এবং ইংরেজিতে বলার উদ্দেশ্য, মাম্মি নুডলস, মাম্মি ওয়াটার প্লিজ, এই যে ব্যাপারগুলো, মাও তো গদ গদ, ও বাবা আমার সঙ্গে ইংরেজিতে কথা বলছে, তাই না? ব্যাপারটা কিন্তু তাই, মা কিন্তু কিছু বোঝে না। এবং দেখবে ইংরেজি মাধ্যমিক বিদ্যালয়ের ছেলে মেয়েদের থেকে বাবা মায়ের দূরত্বটা তাড়াতাড়ি তৈরি হয়। লক্ষ্য করে দেখবে ম্যাক্সিমাম, বিশেষ করে আমরা প্রত্যেকেই, আমাদের প্রত্যেকের বাবা মাই স্বপ্ন দেখে যদি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে পারতাম কি নাই ভালো হতো, কিচ্ছু হতো না, তুমি যেখানে আছো সেখানেই থাকতে। তো যাই ওখানে গিয়ে দেখে, এবং তার ক্লাস শুরু হওয়ার কথা ছিল 10টার সময়, বললাম তিনি ক্লাস শুরু করবার আগেই তার কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়, তিনি সেদিন স্কুল যেতে পারেনি। এবং তার সঙ্গে তার দুই কাকাও কিন্তু সেম এজের, কাকা, নেতাজির কাকা, তারা দুজন কিন্তু স্কুলে কাকা ভাইপো মিলে স্কুলে যাচ্ছে। ওকে, ওই জায়গায় ওই স্কুলে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হতো ইংরেজির ওপরে, ইংরেজিটাকে বলানো, কারণ ইংরেজি বলানো, ইংরেজি লেখা শেখানো, ইংরেজি বোঝানো, এর উদ্দেশ্য ছিল বাইবেলটাকে বোঝানো, বাইবেলটাকে চাপিয়ে দেওয়া। তাহলে সবটাই কিন্তু ধর্মীয় মেরুকরণের একটা কারণ। ব্রিটিশরা চাইতো, তোমায় ফোর্স করতো তুমি ক্রিশ্চিয়ানিটি অ্যাকসেপ্ট করো, আমি ক্রিশ্চিয়ানিটিকে ফলো করব না ফলো করব না ডিপেন্ড অন আস, আমরা সনাতনী, আমরা ভারতীয়, আমাদের প্রত্যেকের আলাদা আলাদা ধর্ম আছে, কেউ হিন্দু কেউ মুসলমান, ওরা বাধ্য করতো তোমাকে ক্রিশ্চিয়ানিটিকে ফলো করবার জন্য। তাই বাইবেলটা এত ইনসিপিড লাগতো, যখন কোনো কিছুকে জোর করা হবে সেটা কিন্তু ভালো লাগবে না। তাই বাইবেল, এবং তোমাদের খেয়াল আছে কিনা জানি না, তোমাদের সময় ছিল না, আমাদের সময় ছিল, স্কুলের বাইরে যীশু খ্রিস্টের অনেক বই বিক্রি হতো, 10 টাকায় অনেকগুলো বই দিত, তোমাদের সময় ছিল কিনা জানি না, আমাদের সময় ছিল। তো ওই উদ্দেশ্য ছিল বাইবেলের ধর্ম প্রচার করা, সে যুগেও ছিল। এবং কল্যাণীতে একটা জায়গা আছে খ্রিস্টান পাড়া বলে, সেখানে বহু যারা ভারতীয় হয়তো খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছেন। দেখো তুমি কোন ধর্মে ধর্মাবলম্বী হবে ডিপেন্ড অন ইউ, কিন্তু জোর করাটা ভালো না, জোর করতো। এবং ভারতীয় যে সভ্যতা, ভারতীয় যে এই গৌরবময় ইতিহাস, ইন্ডিয়ান যে হিস্ট্রি, সেগুলো পড়ানো হতো না, ইউরোপিয়ান হিস্ট্রি পড়ানো হতো। ঠিক আছে, ওই ইউরোপিয়ান হিস্ট্রি পড়ানো হতো, ইউরোপিয়ান টেল, ভারতের যে গল্প কথা সেগুলো শোনানো হতো না, স্কুলে পড়ানো হতো কি ইউরোপিয়ান গল্প, ফেয়ারি টেলস, যেমন তোমরা দেখবে সিন্ড্রেলার গল্প, হ্যাঁ সিন্ড্রেলা এগুলো অতিরিক্ত তোমরা পড়তে। এই লক্ষ্য করে দেখবে ইংরেজি বইতেও তাই, ভারতীয় লেখকদের লেখালেখি কম, ব্রিটিশদের লেখালেখি বেশি। এই কারণে তিনি মনে করতেন যে আমরা তো বাংলা বা কোনো ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ শিখছি না, ভারতের ভাষা কি, ভারতের সভ্যতা কি, কিছুই তিনি বুঝতে পারতেন না। এক ইংরাজি একটা কৃত্রিম পরিবেশে তিনি নিজেকে অল্প অল্প করে দেখছেন যে আমি কোথায় যেন একটা কৃত্রিম পরিবেশের মধ্যে বড় হচ্ছি, যেখানে ছেলেমেয়েরা অত্যন্ত ডিসিপ্লিনড, যদি বলতো হাত তোলো হাত তুলতো, ঠিক রোবটের মতন, রোবটের মধ্যে যেমন কোনো প্রাণ নেই, যা বলে অ্যাকর্ডিং টু দ্য কমান্ড তাই করে, ঠিক তেমন ভাবে রোবট তৈরি করার, অর্থাৎ দাস তৈরি করার একটা সংস্থান হলো সেই সময় মিশনারি বিদ্যালয়গুলো, অর্থাৎ স্কুলগুলো দাস তৈরি করতো। পরবর্তীকালে ওই স্কুল থেকে পড়াশোনা করে তুমি কি হবে, হয়তো বড় কোনো অফিসিয়ালস হবে, সে অফিসিয়ালসরা কাদের হয়ে কাজ করবে, ব্রিটিশদের হয়েই কাজ করবে। তাই তিনি ওইগুলোর আস্তে আস্তে ফিল করতেন, কে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস। তিনি দেখতেন ওই স্কুলগুলোতে সংস্কৃত তো কোনো বালাই নেই, ল্যাটিন শব্দ কতগুলো আমাদেরকে পড়ানো হতো, বোনাস, বোনাস, বোনা, বোনাম। আমরা সংস্কৃতে যেমন বেশ কিছু পড়েছি, নর, নরহা, নরা, এরকম, ঠিক সেরকম ল্যাটিন পড়ানো হতো। সংস্কৃতে গজো, গজা, গজা এগুলো পড়ানো হতো না। আমরা গান শিখতে গেলে কি শিখি, সা রে গা মা পা, আর ওদের ওখানে তাই না হয়ে হতো ডু রে মে ফা। বলো দিনি, একটা ছেলে সকালবেলা ঘুম থেকে ডু রে মে ফা, বাড়িতে লাঠি খা, স্বাভাবিক এটাই হতো। এইবার জোর করে একজন বাঙালিকে,
একজন ভারতীয়কে এগুলো শেখানো হতো। এবং ওই বিদ্যালয়ের টিচারদের লম্বা লিস্ট আছে। ওই স্কুলের প্রধান শিক্ষক ছিল মিস্টার ইয়াং, তিনি তার সবসময় তিনি ইয়াং, মিস্টার ইয়াং, এবং তার স্ত্রী মিস ইয়াং খুব ভালো। মিসেস ইয়াং, তার স্ত্রী মিসেস ইয়াং অত্যন্ত ভালো, নম্র, ভদ্র এবং বেনিভোলেন্ট একজন মহিলা। আর এই মিস্টার ইয়াং, তাকে সবাই ভয় পেত, তার কারণ তিনি সবসময় একটা বেত নিয়ে ঘুরতেন, তার হাতে সবসময় হ্যাড আ কেন উইথ হার। আর ওই বিদ্যালয়ে আরেকজন অল্প বয়সী ম্যাডাম ছিলেন, দেখতে সুন্দরী, তার নাম মিস ক্যান্ডোগান। ঠিক আছে, মিস ক্যান্ডোগান, যাকে আমরা সহ্য করতে পারতাম না, বাবা আসে কেন যুক্ত আসে। আরেকজন আছে মিস এস, তার নাম, যাকে তিনি যদি আমরা জাস্ট লিটারালি ঘেন্না করতাম। কারা? নেতাজি সুভাষচন্দ্র বোসের সমস্ত সহপাঠীরা যারা ইন্ডিয়ান, তারা ঘেন্না করত, কারণ তিনি যদি একদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকতেন সবাই সেলিব্রেট করতো, ওই ম্যাডাম আজকে আসবে না, চল, খুব আনন্দ। একই সঙ্গে সবার অত্যন্ত প্রিয় যিনি ম্যাডাম ছিলেন, তিনি নাম মিস সারা লরেন্স। তাকে প্রত্যেকে খুব ভালোবাসতো, তিনি সমস্ত স্টুডেন্টদেরকে পছন্দ করতেন, ভালোবাসতেন, আদর করতেন। এবার ওই বিদ্যালয়গুলি কি সত্যি খারাপ? ওই বিদ্যালয়ে কি এমন কিছুই নেই, শুধু ইংরেজির ওপরে গুরুত্ব দেওয়া হয়, বাইবেল পড়ানো হয়, এই ব্রিটিশ কালচারটাকে ইম্পোজ করানোর চেষ্টা করা হয়? আমাদের ভারতের বিদ্যালয়গুলোতেও কিছু অভাব কিন্তু রয়েছে। এক, বিদ্যালয় চাকরি পাওয়ার আগে একজন শিক্ষকের যেই পরিমাণ পরিশ্রম করার মানসিকতা থাকে, চাকরি পাওয়ার পরে ঠিক সেই পরিমাণ মানসিকতা উড়ে গিয়ে ফাঁকি দেওয়ার একটা আলাদা নতুন নতুন পন্থা তিনি তৈরি করেন। তার তোমার প্রতি কোন রকম দায়বদ্ধতা থাকে না। তুমি ফেল করো, পাশ করো, শেখো না শেখো, তিনি স্কুলে যায়, তার মাইনেটুকু ঠিকঠাক হলেই তিনি খুশি। এটা তুমি জানো, বোঝো, কিন্তু কোনদিন স্যারকে প্রশ্ন করো না, স্যার আপনার মাইনেটা কার টাকায় হয়? আমাদের ট্যাক্সের টাকায়। সুতরাং আপনার ডিউটি অ্যাজ আ টিচার আমাদেরকে সঠিক শিক্ষা শিক্ষিত করা। তোমরা নিজেরাই স্কুলে যে ধরনের শিক্ষকদেরকে দেখো, তার মধ্যে অধিকাংশ স্যাররাই আসেন, ফাঁকি দেয়। কিন্তু আমাদের সময় আমরা এরকম বহু স্যারদেরকে পেয়েছি যে ঘন্টা বাজার আগেই তিনি বাইরে দাঁড়িয়ে থাকতেন। আমার অত্যন্ত প্রিয় পার্থপ্রতিম চক্রবর্তী, উদয় স্যার, যারা আমাদের অত্যন্ত পছন্দের ছিল, তারা বিদ্যালয়ে ক্লাস শুরু হবার আগেই তারা কিন্তু দাঁড়িয়ে থাকতেন। একটা মুহূর্ত তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল, এবং গিয়েই কোন রকম অন্য আলোচনা নয়, শুধুমাত্র পড়াশোনার উপরে তিনি ফোকাস করতেন ভীষণ ভালো করে। এবং শুধু সামনে বসা স্টুডেন্ট নয়, পেছনে ছেলেটা যদি একটু ইংরেজি পারতো, তাকে নিয়ে স্যার বলতো তুই টিফিন পিরিয়ডে দেখা করিস, তোকে আমি শিখিয়ে দেব। এই হচ্ছেন শিক্ষক। এরাই কিন্তু বর্তমানে বড্ড অভাব। তাই আমাদের বিদ্যালয়গুলোতে কোনো সিস্টেমেটিক প্রসিজার নেই, রেগুলার এভালুয়েশন নেই। কোথায়? আমাদের স্কুলগুলোতে। এখন তৈরি হচ্ছে সেমিস্টার প্রসেস, কিন্তু সিবিএসসি, আইসিএসসি বোর্ডে অনেক আগে থেকেই ছিল। তাই ওই বিদ্যালয়গুলোতে যেগুলো ছিল ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন, তুমি পড়ছো কিনা তার জন্য একজন ম্যাডাম থাকবেন বা স্যার থাকবেন, তোমার ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন দেবে। আর আমাদের কি ঘরে ঘরে তোরা খিচুড়ি খেয়েছিস? হ্যাঁ ম্যাডাম। এই তো আমাদের বিদ্যালয়গুলোতে, আচ্ছা শোন আজকে ডিম করছি, ও ম্যাডাম। ছেলে পেলেও কিন্তু বড্ড পাকা, ওরা মনে করে ম্যাডাম, ম্যাডাম কি লাগছে তোমার? এই তো ব্যাস, এই যে তৈলমর্দন শিখে গেছে একবার, সে একদম অফিস পর্যন্ত সেম তেল দিয়ে ওরা কিন্তু চলতে থাকবে, কোনদিন এই সভ্যতা বদলাবে না। আর কি আছে? রেগুলার হোমওয়ার্ক আমাদের স্কুলে দেয়, হোমওয়ার্ক দেয়, হোমওয়ার্ক পরীক্ষার খাতা ঠিক করে দেখে কিনা সেটা নিয়ে সন্দেহ হয়, আবার রেগুলার হোমওয়ার্ক। হ্যাঁ, হাসালে বালক। সিস্টেম নামেই সিস্টেম। ক্লাস 11 তোমরা বুঝতেই পারছো, সিস্টেমের fill in the blanks with appropriate adjective। সিস্টেম কি করেছে তোমরাই বুঝতে পারছো। তো সিস্টেম নেই, কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে এগুলোই ভরা। দেখবে অত্যন্ত ডিসিপ্লিন প্রত্যেকেই। সিস্টেম, হোমওয়ার্কের খাতা আলাদা, HW, CW, BW, KW, মানে খাটে ওয়ার্ক, খাটে। তো প্রত্যেকটা ডাব্লু কিন্তু ওদের ওখানে আছে। আমাদের এখানে একটাই খাতা, দিদির ছবি, তাই না? সেই খাতার মধ্যে বাংলাও লিখছি, সংস্কৃতও লিখছি,
পারলে অঙ্ক করছি, সব করবো, খাতা একটাই। কারণ আমরা মনে প্রাণে একটাই ভরসা, একটাই বিশ্বাস, এগিয়ে বাংলা, জয় বাংলা। এবার ওরে দেখো আমার একটু আনন্দ। এবার দেখো কোনো রাজনৈতিক গল্পটা না, আজকে যে শিক্ষা ব্যবস্থার প্রতি আমরা হাসছি, তাহলে শিক্ষা ব্যবস্থার প্রতি কিন্তু আমাদের দুঃখ লাগবে। কারণ আমাদের আগামী প্রজন্ম, আগামী ভবিষ্যৎ এই স্কুলগুলোতেই যাবে, সেখান থেকে তারা কি তৈরি হবে এটা কিন্তু বুঝতে হবে। আমাদের এই বিদ্যালয়গুলোতে আরো যেগুলো ছিল না, তিনি নেতাজি সুভাষচন্দ্র বোস বলছেন তার কিন্তু মোটেই ভালো লাগতো না ওই বিদ্যালয়গুলোতে, কারণ তিনি অ্যাডাপ্ট করতে পারতেন না ওদের আদব কায়দা, ওদের চাল চলন। এবং ওই সময় বিদ্যালয়ে তোমার যে মার্কশিট তৈরি হতো কেবলমাত্র পড়াশোনার উপরে তৈরি হতো না, কি কি বিষয়ের উপরে, তোমার কর্মকাণ্ড, কন্ডাক্ট, তোমার ডিপার্টমেন্ট, চাল চলন, তোমার নিটনেস, পরিচ্ছন্নতা। তোমার বিদ্যালয়ে তুমি বলতে পারবে হলফ করে একটি স্যার ম্যাডামও কোনোদিন তোমার হাতের লেখা ঠিক করবার জন্য তোমায় কোনোদিন এফর্ট দিয়েছে? যদি কোনো স্যার বলে থাকেন তার নামটি আমায় কমেন্ট সেকশনে জানিয়ে যাও। কোনোদিন কোনো স্যার কি বলেছেন? বলবে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে বলবে না, শুধু বলবে তোমার হাতের লেখা খারাপ, কেটে দিলাম। নিটনেস, পরিচ্ছন্নতার উপরে, পাংচুয়ালিটি মানে কি সময়ানুবর্তিতা, এটা কিন্তু এই এত কিছুর ওপরে তোমার এভালুয়েশন হতো। এবার এখানে তিনি বলতে গিয়ে বললেন যেমন মিস্টার ইয়াং যতটা কঠোর, তার ভাই ছিল, তার ছোট্ট ভাই, তার নাম দিয়েছে ইয়াং ইয়াং, যাতে সবাই তাকে ডিস্টিংগুইশ করতে পারে, আলাদা করতে পারে। এই মিস্টার ইয়াং ইয়াং তিনি অত্যন্ত ছোটদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করতেন এবং তিনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ, কিন্তু খুঁতখুঁতে। তিনি বাইরে বেরোতেন না, তিনি ভয় পেতেন যদি তার কলেরা হয়ে যায়, তিনি ভয় পেতেন যদি কোনো রোগ হয়ে যায়, এবং অত্যন্ত শীত কাতুরে মানুষ। তিনি গরমকালেও দেখা গেছে অনেক সময় কাঁথা গায়ে দিয়ে ঘুমোচ্ছে, অত্যন্ত শীতকে ভয় পেতেন, দরজা জানলা খুলতেন না। এই মিস্টার ইয়াং ইয়াং এর কথা তিনি এখানে উল্লেখ করলেন এই কারণেই, কারণ মিস্টার ইয়াং ইয়াং যেমন না চাইতেও তিনি কিন্তু এইভাবে নিজেকে বদ্ধ করে রেখেছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু না চাইতেও ওই বিদ্যালয়ে নিজেকে এইভাবে বদ্ধ করে রাখতে হয়েছিল। তিনি 1902 থেকে 1908 এই যে 6-7টা বছর তিনি এই বিদ্যালয়ে কাটিয়েছিলেন বহু কষ্টে। পরবর্তীকালে তিনি কিন্তু বাংলাকে ভুলে গেছিলেন। বাংলা বলা দেখবে যারা ইংলিশ মিডিয়ামে পড়ে, এবং আজকাল দেখবে বিশেষ করে যারা ফিল্ম স্টার, সেটা বাংলায় হোক বা হিন্দিতে হোক, তারা না অধিকাংশ কথা ইংরেজিতেই বলে এবং বলবার চেষ্টা করে, বিকজ ইংরেজি একটা ল্যাঙ্গুয়েজ আমরা ভুলে গেছি। ইংরেজির সঙ্গে আমরা স্টাইল, ইংরেজির সঙ্গে আমরা যেটাকে অ্যাটিটিউড, ইংরেজির সঙ্গে আমাদের কি বলবো, আমাদের যে প্রসপ্যারিটি, সেটাকে আমরা লিঙ্ক করি। ইংরেজি মানে আমরা অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারে বিলং করি না। Today and actually that I was so a very important I was in a very important meeting, you know, that was very very serious, you know. এই যে বলার ভাব, এই যে বলার ভঙ্গিমা, আর আমরাও কিন্তু ইংরেজি বলার চেষ্টা করি সকাল থেকে রাত পর্যন্ত, গুড নাইট এন্ড গুড মর্নিং, এইটা আমরা ইংরেজি ভালো বলি। এবং দেখো তিনি কত পরিমাণে কর্নার্ড ছিলেন, কারণ সেই সময় ভারতীয় ছেলে মেয়েদেরকে স্কলারশিপ পরীক্ষায় বসতে দেওয়া হতো না। নেতাজি সুভাষচন্দ্র বোস দেখলেন কোন ভারতীয় ছেলেকে আর্মি বা কোন সৈন্য দলের সেনাপ্রধান করা হতো না। তাই তিনি ওই সময় থেকে এইটা বুঝতে পেরেছিলেন ভারতীয়রা চিরদিনই দাস হবে, শিক্ষিত হয়েও দাস হবে, কোনোদিন রাজার মতন বাঁচতে পারবে না। তাই আমাকে বেরোতে হবে, এই রাজার মতন বাঁচতে গেলে সবার আগে মুক্ত হতে শিখতে হবে। তাই তিনি নিজেকে এই স্কুল জীবন থেকে মুক্ত করেছিলেন এবং সমগ্র ভারতীয়কে এই ব্রিটিশদের বন্ধন থেকে মুক্ত করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন। তিনি বুঝেছিলেন যে আমি ব্রিটিশদের একটা স্কুলে থেকে এই কয়েকটা বছর আমার দম বন্ধ হয়ে আসছে, তাহলে 200টা বছর কিভাবে এই ভারতীয়রা ব্রিটিশদের বন্ধনে আবদ্ধ আছে আজ আমরা বুঝতে পারছি না, কিন্তু সে যুগ থাকলে বুঝতে পারতে যে পরাধীনতা কি জিনিস। এবং তার আন্দোলনের ফলেই কিন্তু পরবর্তীকালে এই বাংলা ভাষাকে বিভিন্ন স্কুলে কম্পালসারি করা হয়।
তুমি কি ভাবছো আমাদের ভালোর জন্য নয়। বাংলা ভাষাকে কম্পালসারি করা হয় কারণ ব্রিটিশদেরকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ শেখানো হতো, যে পাছে কোনো বাঙালি গালাগালি দিল না ভালো কথা বললো, ওরা তো বোঝে না। হ্যাঁ, হয়তো হাসি মুখে তুমি একটা হারামি, জানো তো, হাসি মুখে ও থ্যাংক ইউ ম্যান, থ্যাংক ইউ ভেরি মাচ, যা হতচ্ছা তুই মরতে পারিস। তো এই যে ব্যাপারটা বোঝার জন্য, ইভেন বোঝানোর জন্য তিনিও তো রেগে গেলে বাঙালিদের যদি কোনো গালাগালি দিতেন, তিনি যদি তার এক্সপ্রেশন চেঞ্জ করে ইউ আর ক্রাউন ম্যান, তো মালিক ধন্যবাদ, আমার মা ছোটবেলাতে বলছে কবে যে একটা শব্দ শুনবো, থ্যাংক ইউ। তাহলে উভয়কে বোঝানোর জন্য বাংলাটাকে শেখানো, বুঝতে পেরেছো? এবং বেঙ্গলিটাকে পরবর্তীকালে তিনি কম্পালসারি হতে দেখেছেন। এবং সব থেকে যেখানে মোস্ট স্ট্রাইকিং জায়গাটা তিনি বলতে চাইছেন, যখন তিনি বিদ্যালয় ছেড়ে চলে আসছেন, তুমি ভাবো তো তোমার বিদ্যালয় ছেড়ে তুমি চলে যাবে, সেদিন কেমন যন্ত্রণা হবে, তোমার মনের ভেতরে কষ্ট হবে। তার কোনো কষ্ট হয়নি। তিনি মনে করলেন তুমি একটা পাখিকে যত ভালোবাসবে, যতই ভালো মন্দ খাবার দেবে, খাঁচাটা খুলে দেখো পাখিটা মনের আনন্দে উড়ে চলে যাবে। তেমনি তিনি যেন মনে হয়েছিল তাই খাঁচায় কোনো বদ্ধ পাখি, তিনি যেদিন বিদ্যালয় থেকে বেরিয়ে আসছে তিনি নিজেই অবাক হচ্ছেন, আমার কোনো কষ্ট হচ্ছে না কেন, একটা আলাদা প্রশান্তি আমার মনে, আলাদা যন্ত্রণা থেকে মুক্তি আমার মনে। তাই তিনি যেতে যেতে বলেছেন, আমি মনে করি কোনো ভারতীয়কে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ভর্তি করা উচিত না। তিনি যেতে যেতে বলেছেন, আজও আমাদের ভারতীয়দের মধ্যে, বিশেষ করে যারা সম্ভ্রান্ত ভারতীয়, তারা মনে করে বাচ্চাদেরকে, অর্থাৎ সেন্ডিং চিলড্রেন টু ইংলিশ মিডিয়াম স্কুল ইজ আ স্টেটাস সিম্বল, একটা স্টেটাস সিম্বল। এবং দেখবে এই ইংরেজি মাধ্যম বিদ্যালয় এটাকে নাম দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কিন্তু মুনাফা লুটে নিচ্ছে বেশ কিছু মানুষ এই সফট কর্নারটাকে টাচ করে। জাস্ট একটা বিদ্যালয় খুলে দিলাম, ইংলিশ মিডিয়াম স্কুল। কিন্তু যদি তোমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত হতে হয়, জগদীশ চন্দ্র বোস বলেছিল ওয়ান মাস্ট নো হিজ ওন ল্যাঙ্গুয়েজ ফার্স্ট, সবার আগে তাকে নিজের ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। আমি আমার মাকে যখন মা বলে ডাকতে পারবো মন খুলে, তখন আরে বিদেশিরা মাদার, মাম্মা, মম ইত্যাদি, বাবাকে বাবা বলে ডাকবো, তবেই তো ভালো লাগবে। ফা 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 ফু, আমরা কাকাকে হোক কাকু কাকু, আমরা দাদুকে দাদু বলে ডাকবো। এখন গ্রানা গ্রানি, গ্রানা সে বোঝে না কি ঘেনা ঘেনা করছে সকাল থেকে। এই যে নিজস্বতা, এই যে ওন ফ্লেভার, ওন জিল হারিয়ে ফেলছে সভ্যতা। তাই লক্ষ্য করে দেখবে, আগে বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে আমাদের তার প্রতি সম্মান প্রদর্শনের ধরনটা এক প্রকার ছিল, আর এখন সেই সম্মান প্রদর্শন এই, কারণ আমরা তো রোবট তৈরি হচ্ছি। উই ওয়ার্ক অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশনস উইদাউট আ লাইফ ইনসাইড আস, আমাদের ভেতরে কোনো জীবন নেই। তাই তিনি অ্যাট স্কুল নামক এই ছোট্ট গল্পটায়, যেটা তার অটোবায়োগ্রাফিক্যাল গল্প, সেখানে তিনি এটা বারংবার বলছেন যে পড়াশুনো এমন জায়গায় হওয়া উচিত এরা মুক্ত চিত্তে সবাইকে সমান নজরে দেখে, এবং শিক্ষাটা উন্মুক্ত, শিক্ষাটা ভালোবাসা দ্বারা হবে। আমরা হয়তো বাংলা মিডিয়ামে পড়ি, আমরা যে আনন্দটা করি, ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়েরা হয়তো ততটা করতে পারে না। ওরা সবটাই সিস্টেমেটিক ওয়েতে। বলো, জীবন কি সিস্টেম অনুযায়ী হয়? তোমার পরিবার কি সিস্টেম অনুযায়ী চলে? না। তাই তিনি বারবার করে এই বিষয়টাকে এমফেসিস করেছেন, যেমন ভাবে তিনি ওই ৬-৭টা বছর তিনি ব্রিটিশদের স্কুলে থেকে নিজেকে কর্নার্ড ফিল করিয়েছিলেন। তাই পরবর্তীকালে তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে আমি এই ভারতকে একদিনে ব্রিটিশদের বন্ধন থেকে মুক্ত করব।